নমস্কার, গল্প ওয়ার্ড স্টুডিওতে আপনাকে স্বাগত। গত পুরো অক্টোবর মাস জুড়ে আপনারা শুনেছেন বিভিন্ন ভৌতিক ও রোমাঞ্চকর কিছু ছোট গল্প। এবার তবে একটু স্বাদ বদল করা যাক। না, একেবারে ভৌতিক গল্প শেষ হয়ে যাচ্ছে না কিন্তু, তবে মাঝে মাঝে কিছু অন্য স্বাদের গল্প তো শুনতে ইচ্ছে করতেই পারে। তাই আজকে আপনাদের জন্য গল্পভার স্টুডিও নিয়ে এসেছে জয়ন্ত মানিক সিরিজের একটি অনুসন্ধানমূলক কাহিনী। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, লেখক হেমেন্দ্র কুমার রায়ের রচনা, নিতান্ত হালকা মামলা। ফুরিয়ে গিয়েছে প্রাতরাশের পালা, সাঙ্গ হয়েছে সংবাদপত্র পাঠ। জয়ন্তের ইচ্ছে বাঁশি বাজায়, মানিকের ইচ্ছে দুই এক চানা দাবা খেতে। এমন সময় কালীবাবুর প্রবেশ, দুজনেরই সাধে পড়ল বাদ। বাবু কালীপ্রসন্ন রায়চৌধুরী, দক্ষিণবঙ্গের একজন বড় জমিদার, কিন্তু একরকম স্থায়ীভাবেই শিকড় গিরেছেন কলকাতায়। জয়ন্তদের পাড়ার লোক এবং প্রায় বন্ধুও বটে। বয়স 60-এর কম হবে না। মাথার চুল কার্পাস তুলোর মতো ধবধবে, কিন্তু গায়ে টকটকে রঙের জেল্লা এখনো ময়লা হয়নি, এবং লম্বা চওড়া দেহখানিও বেশ শক্ত সামর্থ্য। একাধিক জ্যোতিষী রজত মুদ্রার বিনিময় ভবিষ্যৎবাণী করেছেন অন্তত 85 বছর বয়স পর্যন্ত তিনি যে কোনো যমদূতকে কদলী প্রদর্শন করতে পারবেন, এবং সেই জন্যে বৃদ্ধ বয়সে দ্বিতীয় পক্ষের পক্ষপাতী হয়েও কালীবাবু দিব্যি সপ্রতিভ মুখে নিষ্কুরুণ পৃথিবীর বক্রদৃষ্টির দিকে দৃষ্টিপাত করতে পারেন। পরমায়ুর বাকি এখনো 20 শতাব্দী, সে তো বহুকালের ব্যাপার। হ্যাঁ, বয়সে বিয়ে করেছি তো হয়েছে কি? হ্যাঁ, দীর্ঘজীবীকে আবার বুড়ো বলে খোঁটা দেওয়া কেন বাপু? কালীবাবুর মনের ভাবখানা হচ্ছে এইরকম। জ্যোতিষীদের কথায় তার অটল নির্ভরতা। মানিক কিঞ্চিত বিস্মিত স্বরে বলে উঠল, আরে কালীবাবু যে, ভোরবেলা তো আপনার কাছে অবেলা। এমন অসময়ে বৌদি রঙিন আঁচল ছেড়ে আমাদের মতো চিরকুমারদের খাস্তা আস্তানায় কেন? কিন্তু জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে কালীবাবুর মুখের দিকে তাকিয়ে বললে, কি ব্যাপার, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি যেন অসুস্থ। কালীবাবুর প্রফুল্ল মুখে অসুস্থতার ছাপ কেউ দেখে না। জয়ন্তের বিস্ময়ের কারণ আছে। কালীবাবু অবসাদগ্রস্তের মতো একখানা চেয়ারের ওপর অঙ্গভার ন্যস্ত করে বললেন, হ্যাঁ জয়ন্তবাবু, আমি অসুস্থ ঠিকই, কিন্তু দেহের নয়, মনের অসুখ। হ্যাঁ, সরকার সব জমিদারি হস্তগত করবেন বলে আজকাল কোনো জমিদারেরই মন সুস্থ নয়। কালীবাবু কি তাই? জয়ন্তর চিন্তাস্রোতে বাধা দিয়ে কালীবাবু হঠাৎ বললেন, আচ্ছা জয়ন্তবাবু, শুনেছি আপনারা শখের গোয়েন্দাগিরি করতে ভালোবাসেন, তা আমাকে একটু সাহায্য করতে পারবেন? জয়ন্ত অল্পক্ষণ নির্বাক হয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তা আপনাকে আমরা কোন দিক দিয়ে সাহায্য করতে পারি? আপনার কি কিছু চুরি গেছে? কালীবাবু বিমর্ষভাবে মাথা নেড়ে বললেন, চুরি? না 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 জয়ন্তবাবু, আমার কিছুই চুরি যায়নি। আর চুরি গেলে আমি এতটা চিন্তিত হতাম না, আর সরকারি পুলিশ থাকতে আপনাদের বিরক্ত করতেও আসতাম না। তবে 1 মিনিট, এই যে এই চিঠিখানা পড়ে দেখুন। এখানা কাল বৈকালে পেয়েছি। কালীবাবু নিজের পকেট থেকে একখানা খাম বার করে জয়ন্তর দিকে এগিয়ে দিলেন। কালীবাবুর ডান হাতের দিকে চেয়ে জয়ন্ত বললে, আপনার বুড়ো আঙুল আর তর্জনীর উপরে পট্টি বাঁধা কেন? ওহ, পট্টি একটা ঘরের 2 দরজার মাঝখানে পড়ে কাল বড়ই চোট লেগেছে, ডাক্তার ডাকতে হয়েছিল। আজ আর আঙুল দুটো
ও নাড়াতেই পারছি না। কিন্তু ওসব কথা বাদ দিন, ও কথা নিয়ে এখন আর মাথা ঘামাবার দরকার নেই। আপনি আপনি চিঠিখানা আগে পড়ে দেখুন। খামের দিকে তাকিয়ে জয়ন্তর চোখ একটু চমকে উঠল। তার উপরে হাতের লেখা নেই, ছাপা বই থেকে কতগুলো অক্ষর কেটে নিয়ে পরে পরে বসিয়ে কালীবাবুর নাম ও ঠিকানা লেখা হয়েছে। সাধারণ সরকারি খাম, আমহার্স্ট স্ট্রিট পোস্ট অফিসের ধাপ মারা। খামের ভেতরের কাগজও চিঠির কাগজ নয়, সাধারণ ফুল স্ক্যাপ কাগজের আধখানা কেটে নিয়ে মাঝখানে ভাঁজ করে ব্যবহার করা হয়েছে। চিঠির কথাগুলোও মুদ্রিত বইয়ের অক্ষর কেটে নিয়ে বসানো। কথাগুলো এই: শ্রী প্রসন্ন রায় চৌধুরী সমীপেশু মহাশয়, আমার স্ত্রী মাধবী বিধবা নয়, আমি তার বৈধ স্বামী, এবং বলা বাহুল্য আজও বহাল তবিয়তে সশরীরে বিদ্যমান। স্বামী বর্তমান থাকতে হিন্দু স্ত্রীর দ্বিতীয়বার বিবাহ হতে পারে না, অথচ শুনছি আমার স্ত্রীকে আপনি আবার বিবাহ করেছেন। এটা যে গুরুতর অপরাধ, আশা করি আপনি তা স্বীকার করবেন। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করব। ইতি নিবেদক শ্রী মহিতোষ সেন। চিঠিখানা পাঠ করে জয়ন্ত নীরবে কালীবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। কালীবাবু বললেন, আমার বিবাহের ব্যাপার নিশ্চয়ই আপনার অজানা নেই? না, জয়ন্তের তা অজানা নেই। ব্যাপারটা হচ্ছে এই: নিঃসন্তান অবস্থায় কালীবাবুর প্রথম সহধর্মিণী পরলোক গমন করে 1940 খ্রিস্টাব্দে। বিপুল বিত্তের মালিক হয়েও সন্তানের অভাবে কালীবাবুর দুঃখের সীমা ছিল না। তার তারাপ্রসন্ন নামে এক ভ্রাতুষ্পুত্র আছে বটে, কিন্তু তার নাম তিনি মুখেও আনেন না। সে হচ্ছে মদ্যপ, জুয়ারি ও অকর্মণ্য। নিজের সমস্ত সম্পত্তি অনায়াসে উড়িয়ে দিয়েছে খোলামকুচির মতো, এবং কালীবাবু তাকে আর নিজের বাড়িতে ঠাঁই পর্যন্ত দিতে রাজি নন। যোগ্য উত্তরাধিকারীর অভাবে তার জীবন হয়ে উঠেছিল অশান্তিময়। অবশেষে অনেক ভেবেচিন্তে ও বন্ধু বান্ধবদের পরামর্শ নিয়ে 1946 খ্রিস্টাব্দে তিনি বিধবা মাধবী দেবীর পাণি গ্রহণ করেন। তখন মাধবীর বয়স 20 বছর এবং কালীবাবু 50-এর কোঠা পার হয়ে গিয়েছে। সুতরাং বরকন্যার এই মিলন যে রাজজোটক বলে গণ্য হয়নি সে কথা বলা বাহুল্য। ভার্যার সার্থকতা পুত্রের জন্যই অনেকের কাছে শাস্ত্রবাক্য আউড়ে কালীবাবু তা প্রমাণ করতে চেয়েছিলেন বটে, কিন্তু শুধু শাস্ত্রের নির্দেশ পালনের জন্যেই যে রীতি পুনর্বিবাহ করতে চেয়েছিলেন এটা একেবারে পূর্ণ সত্য না হতেও পারে। কেবল যুবতী নয়, মাধবী ছিল পরমা সুন্দরী। এই অসম মিলন মাধবী কিভাবে গ্রহণ করেছিল বাইরে তা প্রকাশ পায়নি, কিন্তু সে বুদ্ধিমতীরই মতো মুখে কোনো প্রতিবাদ করেনি, কারণ প্রতিবাদ করবার যোগ্যতা তার ছিল না। শৈশব থেকেই সে বাপ মা হারা, দূর সম্পর্কেও আত্মীয়ের ঘরে অনাদরে মানুষ। তার উপর প্রথম যৌবনে স্বামী হারিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল অনাথ আশ্রমে। অতএব এখানে তার ইচ্ছে অনিচ্ছার প্রশ্ন উঠতেই পারে না। বরং বলা যায় যে এই দ্বিতীয় বিবাহটা তার পক্ষে হয়ে উঠেছিল সাপে বরের মতো, কারণ কালীবাবু যুবক না হলেও ধনকুবের। তার বৈধব্যের পিছনেও আছে একটুখানি ইতিহাস। 1940 খ্রিস্টাব্দে মহিতোষ সেনের সঙ্গে যখন তার বিবাহ হয় তখনও সে হয়নি উদ্ভিন্ন যৌবনা। বিবাহের অল্পদিন পরেই দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফৌজি চাকরি নিয়ে মহিতোষ মিশরে চলে যায়। তারপর 1941 খ্রিস্টাব্দে মিশর থেকে সরকারি খবর আসে যে কোনো একটা যুদ্ধের পর থেকে মহিতোষ সেন মিসিং, অর্থাৎ নিখোঁজ। তারপর একে একে
কয়েক বছর কেটে যায়, কিন্তু তার আর কোনো পাত্তা পাওয়া যায়নি। অতএব স্বাভাবিকভাবেই সকলে ধরে নেয় যে মহিতোষ আর ইহলোকে বর্তমান নেই। শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র থেকে নিখোঁজ হওয়ার অর্থ দাঁড়ায় যে মৃত্যু, এইটাই দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু 1941 খ্রিস্টাব্দ থেকে নিখোঁজ মহিতোষের আত্মা যে এখন প্রেতলোকে বাস করছে না, 1954 খ্রিস্টাব্দের আগস্ট মাসে লিখিত তার পত্রে সেই সত্যটাই প্রমাণিত হচ্ছে। বিস্ময়ের কথা কিন্তু অসম্ভব নয়। পাশ্চাত্য দেশে অগুন্তিবার দেখা গিয়েছে এমন ব্যাপার। জয়ন্ত মনে মনে ভাবতে লাগল, ব্যাপারটা রীতিমতো নাটকীয় হয়ে উঠছে। বাঙালি জীবনে এমন ঘটনা সহসা ঘটে না। কালীবাবু বললেন। কিন্তু এখন আমি কি করব? মানিক বললে, কি করা উচিত তার কিছুই কি আপনি স্থির করতে পারেননি? হ্যাঁ, আমি স্থির করতে চাই, কালীবাবু বললেন। কিন্তু আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আর সেই জন্যই তো আপনাদের কাছে সাহায্য। জয়ন্ত শুধল, কিন্তু কিরকম সাহায্য? এই পত্রখানা দেখে আপনার কি মনে হয়? আর 5 জনের যা মনে হতে পারে তাই, অর্থাৎ বিশেষ কিছুই নয়। প্রথমত, পত্রলেখক নিজের হস্তাক্ষর গোপন করতে চায়। দ্বিতীয়ত, লেফাফা সরকারি, কাগজেও কোনো বিশিষ্টতা নেই। এর ওয়াটারমার্কে পাওয়া যায় বটে হাওয়ার্ড স্মিথ, বেলফাস্ট বন্ড, মেড ইন ক্যানাডা, কিন্তু এও হচ্ছে খুবই সাধারণ। কালীবাবু বললেন। আজ্ঞে হ্যাঁ, আমিও ওই মার্কা মারা ফুলস্ক্যাপ কাগজই ব্যবহার করি। জয়ন্ত ভুরু কুঁচকে বলল, তাই নাকি? আপনিও ওই একই কাগজ ব্যবহার করেন? তারপর অল্পক্ষণ স্তব্ধ থেকে সে বলল, তাহলেই বুঝুন, এরকম কাগজ আপনি ব্যবহার করেন, আমি ব্যবহার করি, আবার আরও অনেকেই ব্যবহার করতে পারেন। তাই বলছিলাম, কাগজেও কোনো বিশিষ্টতা নেই। মানিক বললে, কিন্তু এখানে একটা ব্যাপার আন্দাজ করা যেতে পারে। পত্রলেখক নিজের ঠিকানা দেয়নি, সে নিজের হাতের লেখাও কাউকে দেখাতে চায় না। এইরকম লুকোচুরির কারণ কি? কালীবাবু বললেন। অথচ সে নিজেকে আড়ালে লুকিয়ে রাখতে চায় না, কারণ কারণ সে নাকি শীঘ্রই আমার সঙ্গে দেখা করবে। সুতরাং কোন রকম লুকোচুরি এখানে যুক্তিহীন বলে মনে হয় নাকি? জয়ন্ত বললে, এই ব্যাপারটা নিয়ে আমিও মনে মনে মাথা ঘামাচ্ছি। চিঠিখানা লিখেছে নিশ্চয়ই কোনো মতলববাজ লোক। আমার সন্দেহ হয় লোকটার মনে বিশেষ কোনো মন্দ অভিসন্ধি আছে, কিন্তু সেটা যে কি তা বুঝে উঠতে পারছি না। মানিক বললে, চিঠিখানার ধরন ধারণ অনেকটা উড়োচিঠির মতো। উড়োচিঠি প্রায়ই ভিত্তিহীন হয়। কালীবাবু বললেন। কিংবা কেউ হয়তো আমাকে ব্ল্যাকমেল করবার ফিকিরে আছে। জয়ন্ত বললে, তাও অসম্ভব নয়। কিন্তু এ সবই তো আন্দাজি কথা জয়ন্তবাবু। আমি আপনাদের কাছে এসেছি একটা নিশ্চিত নির্দেশ পাবার আশায়। কালীবাবু, এত তাড়াতাড়ি নিশ্চিতভাবে কিছু বলা চলে না। আমাকে একটু ভাবার সময় দিন। মনে হচ্ছে একটা পথও যেন খুঁজে পেয়েছি। আমরা কাল সকালে আপনার সঙ্গে দেখা করব, কেমন? সেই সময় হয়তো কোনো কোনো কথা বলতে পারবো। পরদিন প্রভাতে যথাসময়ে কালীবাবুর বাড়ির দিকে পদচালনা করল জয়ন্ত ও মানিক। মানিক শুধল, এই যে কাল দুপুরে তুমি কোথায় অদৃশ্য হয়েছিলে? আমি এসে ফিরে গেছি। গিয়েছিলাম সৌরেনের কাছে। কলেজের সৌরিন মিত্রের কথা তোমার মনে আছে? সৌরিন মিত্র? এক সৌরিন মিত্র তো আমাদের সঙ্গে 4th ইয়ার পর্যন্ত পড়েছিল। তুমি কি তার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, সেই।
আমি জানতুম সৌরিনের এক ভাই বারিন দ্বিতীয় মহাযুদ্ধের সময় পল্টনে যোগ দিয়ে উত্তর আফ্রিকায় গিয়েছিল। তার সঙ্গে ছিল আমার দরকার। মানিক বিস্মিত স্বরে বললে, তার সাথে তোমার কি দরকার থাকতে পারে? হ্যাঁ, বিশেষ কিছু নয়। আমি খালি জানতে গিয়েছিলাম ফৌজে মোহিত সেন নামধারী কোনো ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়েছিল কিনা। মানিক বলে উঠল, ওহো, বুঝেছি। তারপর কি জানতে পারলে? জানলুম মোহিত সেন নিখোঁজ হলেও যুদ্ধে মারা পড়েনি। তারপর? ব্যাপারটা আর একটু ফলাও করে বলছি শোন। মোহিতোষের কথা তুলতেই বারিন উত্তেজিতভাবে বলে উঠল, ব্ল্যাকগার্ড! সে ভারতের বাইরে বাঙালির নাম ডোবাতে চেয়েছিল। আমি বললুম, কেন? বারিন বললে, লড়াই শুরু হতেই সে যুদ্ধক্ষেত্র থেকে পুরুষের মতো পালিয়ে গিয়েছিল। প্রথমে এটা জানা যায়নি, তাই তার নাম বেরিয়েছিল ওই নিখোঁজদের তালিকায়। তারপর তারপর সব কথা প্রকাশ পায়। তাকে নিয়ে অনেক খোঁজাখুঁজি চলে, কিন্তু তার নাগাল পাওয়া যায় না। ধরা পড়লে ডিজার্টার বলে সামরিক আদালতে নিশ্চয়ই তার কঠিন শাস্তি হতো। বুঝেছ মানিক, এতদিন পরে সেই বীর পুরুষই দুষ্ট গ্রহের মতো আবির্ভূত হয়েছেন বেচারা কালীবাবুর ভাগ্য গগনে। ব্যাপারটা দেখছি বড়ই ঘোরালো হয়ে উঠল। সৈনিক বেশে বারিন আর অন্য দুই বন্ধুর সঙ্গে তোলা মোহিতোষের একখানা ফটো আমি সংগ্রহ করেছি। ভবিষ্যতে সেখানা কাজে লাগলেও লাগতে পারে। বিশেষ কাজে লাগবে বলে মনে হয় না। ভারত আজ স্বাধীন, আর মোহিতোষ ছিল ইংরেজ আমলের সেপাই। ডিজার্টার বলে এখন তাকে কেউ গ্রেপ্তার করতে চাইবে কি? বোধ হয় না। আর সেই জন্যই তো এতদিন পর এই কাপুরুষ আত্মপ্রকাশ করতে সাহসী হয়েছে। কিন্তু একটা প্রশ্নের জবাব কিছুতেই খুঁজে পাচ্ছি না। আত্মপ্রকাশ করতে উদ্যত হয়েও সে নিজের ঠিকানা আর হাতের লেখা লুকোতে চায় কেন? ঠিক বলেছ, এর মধ্যে যেন কোনো শয়তানির ইঙ্গিত পাওয়া যায়। এখন কথা চাপা দাও, এই আমরা কালীবাবুর বাড়ির কাছে এসে পড়েছি। জয়ন্ত ও মানিক সচমকে দেখলে কালীবাবুর দরজার সামনে ছোট এক জনতা। আবিষ্কার করা যায় একাধিক লাল পাগড়িকেও। মানিক সবিস্ময়ে বললে, এখানে আবার পুলিশ হাঙ্গামা কেন? ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর ভূপেন চক্রবর্তী। মেদ দোষাক্রান্ত কিন্তু দশাসই চেহারা, ভারী কি চলন, উপরিতন কর্মচারী ছাড়া দুনিয়ার সকলের প্রতি দৃষ্টিপাত করেন কৃপালো নেত্রে। জয়ন্ত ও মানিক তাকে চিনত, কারণ কোনো কোনো মামলায় তাদের পুরনো বন্ধু ও পরামর্শ প্রার্থী ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সঙ্গে ভূপেনবাবুর দেখা পাওয়া গিয়েছে কয়েকবার। তাদের দেখি ভূপেনবাবু বলে উঠলেন, আরে আরে কি ব্যাপার? কি বাবা, মরা পড়তে না পড়তেই বেগাদের শকুনের টনক নড়ে। জয়ন্ত অপ্রসন্ন কণ্ঠে বলল, মশায়ের উপমাটার অর্থ বুঝলুম না। অর্থটা কি? অতি দুর্বোধ্য, হ্যাঁ? কিন্তু গোড়াতেই জেনে রাখুন মশাই, সুন্দরবাবুর মতো আমি কিন্তু আপনার সাহায্য প্রার্থী নই। নিজের মামলার ভার আমি নিজেই বহন করতে পারি। আর তাছাড়া এটা একটা মামলার মতো মামলাই নয়, এ হচ্ছে নিতান্ত হালকা মামলা। যে কোনো শিশু এর তদবির করতে পারে। হ্যাঁ, আপনি কি সব বাজে বকছেন? আমরা কোনো মামলার ভার নেবার জন্য এখানে আসিনি। কালীবাবু ডেকেছেন তাই আমরা এসেছি। আমরা তার বন্ধু। কালীবাবু আপনাদের দেখেছেন, কিন্তু তিনি এখনো কোথায়? কেন, তিনি কি বাড়ি নেই? বাড়িতেও নেই, পৃথিবীতেও নেই। মানে কাল রাত্রে তিনি আত্মহত্যা করেছেন। এই অপ্রত্যাশিত সংবাদে
জয়ন্ত ও মানি একেবারে স্তম্ভিত হয়ে গেল। তাদের মন কথা বিশ্বাস করতে চাইল না, এবং তাদের মুখের উপরেও ফুটে উঠল সেই মনের কথা। ভূপেনের শিক্ষিত দৃষ্টি সে কথাটা বুঝতে ভুল করল না। ঠোঁট দুটো টিপে মৃদু হেসে তিনি বললেন, যা ভাবছেন তা নয়। কালীবাবু যে আত্মহত্যা করেছেন তাতে আর একটুও সন্দেহ নেই। ততক্ষণে জয়ন্ত নিজেকে সামনে নিয়েছে। কালীবাবুর অভাবনীয় অপঘাতের সংবাদ পেয়ে সাধারণ লোকের মতো তাঁর মনও প্রথমটা আচ্ছন্ন হয়ে গিয়েছিল বটে, কিন্তু তারপরে জাগ্রত হয়ে উঠল তার তীক্ষ্ণ ধার নিশ্চিত গোয়েন্দা বুদ্ধি, যে কোনো পরিস্থিতির মধ্যে যা থাকে সর্বদাই অবিচল ও অবিভ্রান্ত। সে বেশ সহজভাবেই বললে, মৃতদেহ কি এর মধ্যে সরিয়ে ফেলা হয়েছে? হ্যাঁ, না না না, ওপরওয়ালাদের আদেশের জন্য অপেক্ষা করছি। বলছি, কালীবাবু ছিলেন আমাদের বন্ধু। শেষবারের জন্য একবার তাকে দেখতে পাবো কি? আবার ঠোঁট টিপে একটু হেসে ভূপেনবাবু বললেন, সেসব গায়ে বাইরের বাজে লোকের প্রবেশ নিষেধ, বুঝলেন কিনা? তবে আপনি পরিচিত ব্যক্তি, অতএব আমার আপত্তি নেই। কিন্তু এখানে যেন শখের গোয়েন্দাগিরি করে আপনি আমার উপরে টেক্কা মারবার চেষ্টা না করেন, না? কারণ আমি সুন্দর বাবু নই। আমি বলছি এটা আত্মহত্যার মামলা। সব দেখে শুনে আপনাকেও আমার কথা মানতে হবে। হ্যাঁ। জয়ন্ত বললে, ঘাবড়াচ্ছেন কেন? তাই সই। ভূপেনের পিছনে পিছনে জয়ন্ত ও মানিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হল। সেটা হচ্ছে কালীবাবুর একাধারে বসবার ও পড়বার ঘর। আকারে বড়ই বলতে হবে। 3 দিকের দেওয়াল আড়াল করে সারি সারি বই ভরা আলমারি। যেদিকে দেওয়াল ঢাকা আলমারি নেই সেই দিকে 3টি জানলা ও ঘরে ঢোকবার জন্য একটি মাত্র দরজা। ঘরের মাঝখানে একটা বড় টেবিল ও তার 3 দিকে 4খানা ও একদিকে 1খানা চেয়ার। টেবিলের উপর লেখবার প্যাড, দোয়াত দান, কলম দান, কাগজ চাপা, খানকয় বই ও অন্যান্য টুকিটাকি জিনিস। ঘরের এক কোণে একটা টাইপরাইটারের ছোট টেবিলের উপরে টাইপ করার যন্ত্র। জয়ন্ত জানত সেটা হচ্ছে কালীবাবুর বাংলা টাইপরাইটার। তিনি নিজে ব্যবহার করতে ভালোবাসতেন। বড় টেবিলের একপাশে কিছু তফাতে 1খানা ইজি চেয়ার, এবং তারই উপরে দেখা যাচ্ছে অর্ধ শয়ান অবস্থায় হতভাগ্য কালীবাবুর মৃতদেহ। তার মাথাটি বাঁ কাঁধের ওপর লুটিয়ে পড়েছে, এবং ডান রগের একটা গভীর ও ভীতিকর রক্তাক্ত ক্ষত। মুখ ও বুকের কতক অংশের উপরেও চেয়ারের একদিকে রক্ত জমাট বেঁধে আছে, এবং মেঝের উপরেও রয়েছে চাপ চাপ রক্ত। ইজি চেয়ারের চ্যাটালো হাতলের উপর পড়ে আছে তার ডান হাতখানা, এবং সেই হাতের মুঠোর মধ্যে রয়েছে একটা রিভলভার। রিভলভারের উপরেও তখনও রয়েছে মৃতের তর্জনীটি। কালীবাবুর চোখ দুটি খোলা, এবং তাদের মধ্যে তখনও আড়ষ্ট হয়ে আছে বিস্ময়ের মতো একটা ভাব। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ব্যর্থ করার জন্য যুক্তিহীন মৃত যে এমন আকস্মিকভাবে তাকে আক্রমণ করবে, যেন তিনি তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। জয়ন্তর মনে হলো এই চোখ যেন আত্মঘাতের চোখ নয়। কিন্তু ভূপেনের তা মনে হয়নি। তিনি অঙ্গুলি নির্দেশে বললেন, দেখছেন দেখছেন ক্ষতের চারিদিকে পোড়া দাগ। তার মানে কালীবাবু রিভলভারের নলচেটা একেবারে নিজের রগের উপর রেখে কল টিপে দিয়েছিলেন। মুখে খালি হুঁ বলে জয়ন্ত হেঁট হয়ে পড়ে খড় চোখে কালীবাবুর হাতটা কিছুক্ষণ পরীক্ষা করল। তারপর বলল,
পরশুদিন কালীবাবুর অঙ্গুষ্ঠ আর তর্জনীর উপরে বিষম চোট লেগেছিল, এখনও তার চিহ্ন জাজল্যমান। কাল দেখেছিলুম আঙুল দুটোর উপরে পট্টি বাঁধা রয়েছে। ঘরের দরজার কাছ থেকে নতুন গলার আওয়াজ এলো। রিভলভারের ঘোড়া টেপবার আগে কালীবাবু নিশ্চয়ই সেটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ওই দেখুন ঘরের কোণে ব্যান্ডেজটা এখনো পড়ে রয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে একটা মূর্তি। বয়স হবে ৩৫-৩৬, রং উজ্জ্বল শ্যাম। মুখশ্রী বিশেষত্ব বর্জিত হলেও দেখতে মন্দ লাগে না। মাথায় পরিপাটি করে আঁচড়ানো লম্বা চুল, জোড়া ভুরু, ঠোঁটের উপর চার্লি চ্যাপলিন কোপ। ডান কানে একটা বড় আঁচের সহজেই চোখে পড়ে। জামা কাপড় বাবুয়ানার পরিচয় দেয়। দেহ দীর্ঘ ও বলিষ্ঠ। জয়ন্ত জিজ্ঞাসু চোখে ভূপেনের দিকে দৃষ্টিপাত করল। ভূপেন বললেন, ইনি হচ্ছেন মতিলাল মজুমদার, কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি। বাসা এই বাড়িতেই। কাল রাত 11টার সময় রিভলভারের শব্দ শুনে ছুটে এসে উনি প্রথমে জানতে পারেন যে কালীবাবু আত্মহত্যা করেছেন। মতিলালের মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে ভূপেনের জবানিতে জয়ন্ত তার পরিচয় শ্রবণ করল। তারপর তার নমস্কারের উত্তরে প্রতি নমস্কার করে সে ঘরের কোণে এগিয়ে গিয়ে মেঝের উপর থেকে তুলে নিল পরিত্যক্ত ব্যান্ডেজটা। ব্যান্ডেজের খানিকটা অংশ রক্তের ছোপে আরক্ত। জয়ন্তর দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে ফিরে মানিকের সঙ্গে দৃষ্টি বিনিময় করলে। তারপর ধীরে ধীরে বললে, আত্মহত্যার কোনো কারণ আপনি আবিষ্কার করতে পেরেছেন? যেন কেল্লা ফতে করেছেন এমনই ভাব দেখিয়ে ভূপেন বললেন, পেরেছি বই কি। এই চিঠিখানা দেখুন। একখানা ছিল বড় টেবিলটার উপরে। এই একখানা চিঠি আত্মহত্যার পক্ষে যথেষ্ট। সেই চিঠি ছাপার অক্ষর কেটে নিয়ে যা লেখা হয়েছে। জয়ন্ত চিঠিখানা যেন দেখেও দেখল না, বলল, আর কোনো সূত্র পেয়েছেন? পেয়েছি বই কি, সবচেয়ে বড় সূত্র। এদিকে আসুন। ভূপেনের মুখে মহা গাম্ভীর্যের ভাব। ভূপেন কয়েক পা অগ্রসর হয়ে বাংলা টাইপরাইটারের টেবিলের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এখন। তখনও টাইপরাইটারের সঙ্গে সংলগ্ন রয়েছে একখানা টাইপ করা কাগজ। জয়ন্ত মুখ নামিয়ে পাঠ করল, সধবাকে আমি বিধবা ভেবে বিবাহ করেছি। মাধবীর শাস্ত্রসম্মত স্বামী আবার ফিরে আসছে। এরপর সমাজে আমার আর মুখ দেখাবার উপায় থাকবে না। এই লজ্জা ও অপমানের কবল থেকে নিস্তার পাবার জন্য আজ আমি পত্র লিখেই আত্মহত্যা করব, এবং এর জন্য আর কেহ তাই হবে না। ইতি শ্রী কালী প্রসন্ন রায়চৌধুরী। জয়ন্ত টাইপরাইটার ধরে নাড়াচাড়া করে মিনিট খানিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কি ভাবতে লাগল। তারপর পকেট থেকে রূপোর শামুকের মতো দেখতে নস্যিদানিটা বার করে একটি নস্যি নিল। গোড়া থেকেই মানিক এই অভাবিত আত্মহত্যার ব্যাপারটা স্বাভাবিক বলে গ্রহণ করতে পারেনি। পুরো চিঠির সত্যতা সম্বন্ধে কালীবাবু নিজেরই সন্দেহ ছিল, এবং সেই জন্যই তিনি তাদের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন। কিন্তু সেই সন্দেহ নিরসন না করে তিনি যে আত্মহত্যা করবেন তার প্রকৃতি এতটা দুর্বল ছিল না। বিশেষত কালীবাবু ছিলেন জীবন জোয়ারের মূর্তিমান উচ্ছ্বাস। নিখিল বিশ্বের পরিপূর্ণ আনন্দ আশ মিটিয়ে উপভোগ করবার জন্য তার চিত্তে ছিল একটা প্রবল আকাঙ্ক্ষা। এত সহজে দুর্ভাগ্যকে মেনে নিয়ে আত্মহত্যা করবার মানুষ তিনি ছিলেন না। তার বিশ্বাস জয়ন্ত এই কথা জানে এবং মানে। জয়ন্ত হঠাৎ এখন নস্য নিল কেন? বহু মামলায় মানিক বারংবার লক্ষ্য করেছে, সপক্ষে কোনো মূল্যবান সূত্র পেলে জয়ন্ত খুশি হয়ে নস্য না নিয়ে পারে না। ওই টাইপরাইটারটা নেড়ে ছেড়ে
সে এমন কি আনন্দজনক সূত্র আবিষ্কার করল। কিন্তু জয়ন্তর মুখ দেখে এই প্রশ্নের কোনো উত্তরই পাওয়া যায় না। তার মুখ একেবারে কালীঘাটের পটে আঁকা মূর্তির মতো ভাবে। মুরব্বীর মতো মস্তক সঞ্চালন করতে করতে ভূপেন বললেন, কে জয়ন্তবাবু, এখন কি ভাবছেন? যা বললুম তাই তো? কালীবাবু নিশ্চয়ই আত্মহত্যা করেছেন। এটা হচ্ছে নিতান্ত হালকা মামলা। রূপুর নস্যদানিটা পকেটস্থ করে জয়ন্ত বলল, আগে হ্যাঁ, আপনার কথাই ঠিক, এটা নিতান্ত হালকা মামলা। ভূপেন বললেন, হ্যাঁ, তাহলে এই রক্তাক্ত দৃশ্যের সামনে দাঁড়িয়ে আমরা খামোখা আর মেজাজ খারাপ করি কেন? বাইরে চলুন। চলুন, বাইরে গিয়ে মতিবাবুর কাছ থেকে আমি দু একটা কথা জানার চেষ্টা করব। আশা করি ওর আপত্তি হবে না। মতিলাল দ্বিধাহীন কণ্ঠে বলল, বিলক্ষণ বিলক্ষণ, আপত্তি আবার কিসের? তবে আমাকে বেশিক্ষণ ধরে না রাখলেই বাধিত হব, কারণ এই দুর্ঘটনার পরে আমার ঘাড়ে পড়েছে অনেক অপ্রীতিকর কাজের ভার। মতিবাবু, আপনি কালীবাবুর প্রাইভেট সেক্রেটারির কাজ করছেন কতদিন? আগে 3 বছর। কালীবাবু নিজের সাংসারিক ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতেন? আগে হ্যাঁ, আমার উপরে ছিল তার অটল বিশ্বাস। কেবল সাংসারিক নয়, সমস্ত বৈষয়িক ব্যাপার নিয়েই আমার সঙ্গে তিনি পরামর্শ করতেন। কালীবাবুর ভ্রাতুষ্পুত্র তারাপ্রসন্নবাবুকে আপনি চেনেন কি? নিশ্চয়ই চিনি। এই কালকেই তো তিনি এখানে এসে বিষম হুলুস্থুল বাঁধিয়ে দিয়েছিলেন। সে আবার কি কথা? কালীবাবুর সঙ্গে তার ভয়ানক ঝগড়া হয়েছিল। আমি সেখানে হাজির না থাকলে খুড়োকে তিনি নিশ্চয়ই মেরেই বসতেন। কেন? কালীবাবুর অবর্তমানে সমস্ত সম্পত্তি পাবার কথা তারাপ্রসন্নবাবুরই, কিন্তু কালীবাবু সম্প্রতি উইল করে এই সমস্ত সম্পত্তি দিয়েছেন তার সহধর্মিণী মাধবী দেবীকে। সমস্ত সম্পত্তি? একরকম তাই বটে। তারাপ্রসন্নবাবু পাবেন কিছু কিছু মাসোহারা মাত্র। অবশ্য মাধবী দেবী ভোগ করবেন কেবল জীবন সত্ত্ব। তাঁর অবর্তমানে তারাপ্রসন্নবাবুরই বংশধররা সম্পত্তির মালিক হতে পারবেন, কিন্তু উইলের এই শর্ত তারাপ্রসন্নবাবুর মনোপুত হয়নি, আর তাই নিয়েই ঝগড়া। উইল কবে হয়েছিল? গেল হপ্তায়, অর্থাৎ আজ থেকে 6 দিন আগে। এই সময় বাড়ির ভিতর থেকে একজন দাসী মতিলালের সামনে এসে বলল, মা ঠাকুরন আপনাকে ডাকছেন। মতিলাল বলল, শুনলেন তো, আমার তলব পড়েছে। কর্তাগিন্নি দুজনেরই আমাকে না হলে চলে না। বেশি বিশ্বস্ত হওয়ার মানেই হচ্ছে বেশি খাটুনি খেতে মরা। মা ঠাকুরনকে? আগে মাধবী দেবী। বেশ, আপনি আসুন, আমার আর কিছু জানবার নেই। না না, আমার আর একটি মাত্র জিজ্ঞাসা আছে। কালীবাবুর বাড়িতে বাংলা টাইপরাইটার আছে কয়টি? একটা। ব্যাস, আমার কথা ফুরোলো। মতিলালের হন্তদন্তের মতো প্রস্থান। ভূপেন বললেন, আহা জয়ন্তবাবু, বাজে কথা নিয়ে মাথা ঘামিয়ে মিছে আর ফেঁকড়া বাড়াচ্ছেন কেন? নিজের হাতে যে মরে তাকে আর কোনো সাহায্যই করা যায় না। জয়ন্ত রসহীন কণ্ঠে হেসে বলল, আপনি যথার্থই বলেছেন, এটা নিতান্তই একটা হালকা মামলা। তবে আমার একটি অনুরোধ রাখবেন? হ্যাঁ বলুন। আত্মহত্যার আগে কালীবাবু যে কথাগুলো টাইপ করে গিয়েছিলেন, ওই টাইপরাইটারেরই সে কথাগুলো, আর একখানা কাগজে টাইপ করিয়ে আমাকে একবার দেখাতে পারেন?
এ আবার আপনার কি খেয়াল? যথাসময়ে সব কথা বলবো। বৈকালে আপনার সঙ্গে আবার আমার দেখা হবে, কেমন? বিকেল জয়ন্ত ও মানিক থানার ভিতর প্রবেশ করল। তাদের দেখে ভূপেন টেবিল চাপড়ে বলে উঠল, আরে আরে জয়ন্ত বাবু, আপনি এ আবার কি গোল বাদালেন? মুখ টিপে হেসে জয়ন্ত বলল, ব্যাপার কি? বড়ই রহস্যময়। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? যে টাইপরাইটারের সঙ্গে কালীবাবুর অন্তিম স্বীকারোক্তি সংলগ্ন ছিল আর কি, তার মধ্যে রিবন বা কালির ফিতে নেই। আমি তা জানি। কেবল তাই নয়, তারপর নতুন রিবন আনিয়ে কালীবাবুর সেই স্বীকারোক্তি কপি করে দেখা গেল সেটা টাইপ করা হয়েছে অন্য কোনো মেশিনে। কারণ আসল আর নকলের টাইপের ছাঁদ একরকম নয়। ব্যাপারটা যে এরকম দাঁড়াবে আমি আগেই সেটা অনুমান করতে পেরেছিলাম। এটা নিতান্তই হালকা মামলা। ভূপেন প্রায় গর্জন করে উঠে বললেন, কে বলে যে ব্যাপারটা হালকা? হ্যাঁ, মামলাটা এর মধ্যেই দস্তুর মতো ভারী হয়ে উঠেছে। জয়ন্ত বেশ সহজভাবেই বলল, হালকা কি ভারী জানি না মশাই, তবে এটা যে খুনের মামলা তাতে যে আর কোনো সন্দেহ নেই। ভূপেন উত্তেজিতভাবে বললেন, আরে আপনি যে আরো বেশি ভারী তা গুরুতর কথা বলছেন। এই আত্মহত্যাকেও আপনি খুন বলে চালাতে চান নাকি? ভূপেনবাবু, আমার মতো আপনিও তো সকর্ণে শুনেছেন কালীবাবুর একটা বেশি টাইপরাইটার ছিল না, আর স্বচক্ষেই তো দেখছেন তাইতেই আটকানো ছিল তার স্বীকারোক্তি। অথচ সেই টাইপরাইটারে কালির ফিতে ছিল না। আপনি নিশ্চয়ই বলবেন না যে আত্মহত্যার পূর্ব মুহূর্তে নিজস্ব টাইপরাইটার থাকতেও কালীবাবু বাড়ি ছেড়ে আর কোথাও ছুটে গিয়ে অন্য যন্ত্রে তার স্বীকারোক্তি টাইপ করে এনেছিলেন। এটা একেবারেই অসম্ভব। এর মধ্যে নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তির হাত আছে। দ্বিতীয় ব্যক্তি? হ্যাঁ, হত্যাকারী। ভূপেনের লক্ষ্য ত্যাগ ও আসন ত্যাগ। তিনি চমকিত কণ্ঠে বললেন, কি 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 বলছেন আপনি? জয়ন্ত নিজের মনেই বলল, ঘরের মেঝে থেকে কালীবাবুর আঙুলের ব্যান্ডেজ তুলে নিয়ে প্রথমেই আমার চোখ খুলে যায়। কালীবাবুর ডান হাতের অঙ্গুষ্ঠ আর তর্জনী ছিল ওই ব্যান্ডেজ দিয়ে বাঁধা। সে অবস্থায় কেউ রিভলভারের ঘোড়া টিপতে পারে না। অবশ্য কালীবাবু নিজেই পট্টি খুলে ঘোড়া টিপতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে পট্টির উপর এক ফোঁটা রক্তের দাগও লাগতো না, এবং তিনি তা করেওনি। কিন্তু যখন গুলিবদ্ধ হন তার আঙুলের উপরে তখন পট্টি বাঁধা ছিল, আর সেই জন্যেই পট্টির উপর ছিল রক্তের ছাপ। সুতরাং হত্যাকাণ্ডের পর পুলিশের চোখে ধুলো দেবার জন্য হত্যাকারী যে পট্টিটা সরিয়ে ফেলেছিল এতে আর কোনো সন্দেহ নেই। নির্বাক ভূপেন মুখ বেজার করে জয়ন্তর দিকে তাকিয়ে রইলেন পরম বিস্ময়ে। জয়ন্ত বলল, এই মামলায় দুটো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রক্তাক্ত পট্টি আর রিবনহীন টাইপরাইটার। এই দুটো প্রমাণ থেকেই জানা যায় ঘটনাস্থলে দ্বিতীয় একজন ব্যক্তি উপস্থিত ছিল। তাড়াহুড়োয় সে খেয়াল করতে পারেনি যে পট্টির উপর রক্তের দাগ রয়েছে। অন্য একটি টাইপরাইটারে আগেই সে স্বীকারোক্তি টাইপ করে এনেছিল, কিন্তু কালীবাবুর মেশিনে সেটা আটকানোর সময় তার কল্পনাতেও আসেনি যে এই মেশিনে রিবন নেই। ভূপেন চমৎকৃত, তখনও তার মুখে রা নেই। জয়ন্ত বলল, এখন প্রশ্ন ওঠে এই দ্বিতীয় ব্যক্তি কে হতে পারে? ভূপেনবাবু, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে পত্রখানা কালীবাবুর তথাকথিত আত্মহত্যার হেতু তার ট্রেডমার্ক। খোঁজ নিলে জানতে পারবেন কালীবাবু নিজেও ওই একই ট্রেডমার্ক মারা কাগজ ব্যবহার করেন। এই দেখেই সন্দেহ হয় পত্র প্রেরক তার বাড়িতে আনাগোনা করার সুযোগ পায়।
কিন্তু এ সন্দেহের বিশেষ মূল্য নেই, কারণ এরকম কাগজ বাজারে সুলভ। সুতরাং পরস্পরের সঙ্গে অপরিচিত যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারে। অতএব অন্য উপায়ে আমাদের হত্যাকারীর সন্ধান করতে হবে। ভূপেনবাবু, আপনি আরও একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? ভূপেন ক্ষীণ স্বরে শুধলেন, আগে কি? ইজি চেয়ার আর তার উপরকার মৃতদেহের অবস্থান। হ্যাঁ, চেয়ার আর দেহ দুই ছিল ঘরে ঢোকবার দরজার মুখোমুখি। ঘরে দরজা ছিল একটি মাত্র, তাহলে কেউ যদি ঘরে ঢুকে থাকে তবে তাকে কালীবাবুর সম্মুখ দিয়েই ঢুকতে হয়েছিল। কেউ যদি কেন ভূপেনবাবু, কেউ নিশ্চয়ই ঘরে ঢুকেছিল। আপনি কি বলতে চান, মানে খুনি যখন ঘরে ঢোকে কালীবাবু তাকে দেখতে পেয়েছিলেন? তাই তো বলতে চাই। অথচ কালীবাবু তাকে বাধা দেননি? না, কারণ সে ছিল তার পরিচিত। হ্যাঁ, অতি পরিচিত, তাই সন্দেহের অতীত। কারণ খুনি যে ঘরে ঢুকেই সামনাসামনি দাঁড়িয়ে গুলি ছোড়েনি সে প্রমাণও আছে। কালীবাবুর ডান রগের উপরে রিভলভারের নলচে লাগিয়ে গুলি ছোড়া হয়েছিল, আমরা সকলেই তা জানি। সুতরাং বুঝতে হবে যে খুনি যখন ঘরে ঢুকে কালীবাবুর খুব কাছে ডান পাশে এসে দাঁড়ায়, তখনও তিনি তাকে কিছুমাত্র সন্দেহ করতে পারেননি, কেননা সে ছিল তার ঘনিষ্ঠ ব্যক্তি। এখন আন্দাজ করতে পারেন কে এই ব্যক্তি? ভূপেন কতকটা তারিভূতের মতো হয়ে পড়েছিলেন। এতক্ষণ পরে তার দেহে, মুখে ও চোখে জাগ্রত হলো জীবন চাঞ্চল্য। উত্তেজিতভাবে বলে উঠলেন, আলবাত আন্দাজ করতে পারে, নিশ্চয়ই আন্দাজ করতে পারে। কালীবাবুর ভাইপো তারা প্রসন্ন। আমি এখনই তার সন্ধানে বেরিয়ে পড়ব। জয়ন্ত মৃদু মুখে বলল, হ্যাঁ, সম্পত্তি থেকে প্রায় বঞ্চিত হয়ে কালীবাবুর উপরে সে বিষম খাপ্পা হয়ে গেছে বটে। এমন অবস্থায় অনেক খুন খারাপি দেখা গিয়েছে, আপনার অনুমান অসঙ্গত নয়। সে কি? তাহলে তাহলে এখানে দাঁড়িয়ে আমি আর সময় নষ্ট করি কেন? বিলম্বে কার্যহানির সম্ভাবনা। তিষ্ঠ ক্ষণকাল, তিষ্ঠ ক্ষণকাল, আর একটু সবুর করলে ক্ষতি হবে না। আমার হাতে আরো কিছু কিছু প্রমাণ আছে। ভূপেন বললে, যা বলবার বলে ফেলুন মশাই, আমার তো আর তর সইছে না। জয়ন্ত বলল, হ্যাঁ, তারা প্রসন্নের উপর সন্দেহ হবারই কথা। ও বাড়িতে তার আনাগোনা অবশ্যই ছিল। সে জুয়ারি, মদ্যপ, লম্পট, বেকার, তার মতো লোক সম্পত্তি হারিয়ে যে চণ্ডালের রাগের বশবর্তী হয়ে নরহত্যা করবে, এটা কিছুই অসম্ভব নয়। ভূপেন বললে, হায় হায়, গোড়া থেকেই তার উপরে আমার সন্দেহ করা উচিত ছিল। তাহলে এতক্ষণ তার হাতে আমি লোহার বালা পরিয়ে দিতে পারতাম। এইবারে আর একটা কথা ভেবে দেখুন তো ভূপেনবাবু, ঘটনার রাত্রের কথা স্মরণ করুন। ঘড়িতে 11টা বেজেছে। দরজার দিকে মুখ করে কালীবাবু ইজি চেয়ারের ওপর বসে আছেন। এমন সময় যে তারা প্রসন্ন খানিক আগে মার মুখ হয়ে তার সঙ্গে ভীষণ ঝগড়া করে গেছে, সে হঠাৎ ঘরের ভিতরে এসে ঢুকলো। আপনি যদি কালীবাবু হতেন, এ অবস্থায় পড়লে আপনি কি করতেন? তাহলে তাহলে উঠে তারা প্রসন্নকে তেড়ে মারতে যেতুম, নয়তো দূর দূর করে তাড়িয়ে দিতুম, নয়তো থাক থাক, ওতেই চলবে। কিন্তু কালীবাবু ওসব কিছুই করেননি। তিনি নিশ্চিন্তভাবে চেয়ারের উপরেই বসে রইলেন, আর তারা প্রসন্ন নির্বিবাদে সম্মুখ দিয়ে সোজা তার ডান পাশে এসে তাকে গুলি করে সরে পড়ল। এটা কি সম্ভবপর? ওহ, তাহলে বেশ বোঝা যাচ্ছে তারা প্রসন্ন হত্যাকারী নয়। ভূপেন দোস্তুর মতো মশরে পড়ে বললেন, আপনি তো সাংঘাতিক লোক মশাই। এই টেনে তোলেন আকাশে, এই ঠেলে ফেলেন পাতালে। জয়ন্ত অবিচলিতভাবে বলল,
আপনি মোহিতোষ সেনের কথা ভুলে যাচ্ছেন কেন? বলিনি, কারোকেই আমি ভুলিনি, কিন্তু তার সঙ্গে এই খুনের কি সম্পর্ক? চিঠিতে সে নিজের ঠিকানা আর হাতের লেখা গোপন করেছে। কালীবাবু তাকে নিশ্চয়ই চিনতেন। আরে ওরকম গোপনতার মানে হয় না। কালীবাবু বেঁচে থাকলে সে যে নিজেই তার সঙ্গে দেখা করতে আসতো, এটাও ভুলবেন না যেন। হ্যাঁ, পরে সত্যই দেখা করতে সে এসেছিল হত্যার সংকল্প নিয়ে, কিন্তু সে চিঠিখানা লিখেছিল অন্য উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? ওই চিঠির সঙ্গে কালীবাবুর মৃতদেহ আবিষ্কৃত হলে সকলেরই দৃঢ় বিশ্বাস হবে কালীবাবু আত্মহত্যা করেছেন। দৈবগতিকে তদন্তে কেউ আসল ব্যাপার সন্দেহ করলেও সে থাকবে নিরাপদে, কারণ পত্রে তার হাতের লেখা বা ঠিকানা নেই। ভূপেন হতাশভাবে বলল, এই যে বিষবাও জলের নিচে পড়লুম রে বাবা। যাকে জানি না, চিনি না, তাকে ধরবো কেমন করে? ভূপেনের হাতে একখানা ফটো মুজি দিয়ে জয়ন্ত বলল, বন্ধুদের সঙ্গে সদল বলে এই দেখুন মোহিতোষকে। ডান দিক থেকে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আপনার আসামি, চিনতে পারেন? ছবির উপর চোখ বুলিয়ে ভূপেন ঘাড় নেড়ে বললেন, মোটেই না। জয়ন্ত আরেকখানা ছবি দেখিয়ে বলল, এর মধ্যে মোহিতোষের মূর্তি এনলার্জ করে দেখানো হয়েছে। ছোট ছবিতে ওর মুখের খুঁটিনাটি ভালো করে বোঝা যাচ্ছিল না। মোহিতোষের দাড়ি গোঁফ কামানো ছিল, কেবল আমি শখ করে তার নাকের তলায় ছোট্ট এক জোড়া গোঁফ ফেঁকে দিয়েছি। এখন বলুন তো মশাই, ওই গোঁফ, ওই জোড়া বড়ু আর ডান গালের ওই আঁচিল আপনি এর আগে আর কোনো মুখে দেখেছেন কি? ভূপেন দুই চোখ ছানা বড়ার মতো করে তুলে বললেন, আরে আরে এই যে মতিলাল মজুমদার, এতো কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি। তাহলে এবারই চিনতে পেরেছেন? উত্তম উত্তম। হ্যাঁ, মতিলালই হচ্ছে খুনি এবং মোহিতোষ সেন। নাম ভাঁড়িয়ে সে কালীবাবুর কাছে চাকরি নিয়েছিল। কালীবাবুর স্ত্রীর সঙ্গে এই ব্যাপারে তার যোগসাযোগ থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে মাধবী দেবী যে তার পূর্বস্বামীকে চিনতে পেরেছিলেন এই বিষয়ে কোনোই সন্দেহ নেই। কালীবাবুকে ইহলোক থেকে বিদায় নিতে হতো অনেকদিন পূর্বেই, কিন্তু 6 দিন আগে উইলে মাধবীকে জীবনসত্ত্ব দিয়ে তিনি নিজের মৃত্যুকে ঘনিয়ে এনেছিলেন নিজেই। এখন আপনার কর্তব্য আপনি করুন ভূপেনবাবু। আপাতত বিদায় মাগে শখের গোয়েন্দারা। জয়ন্ত দুই হাত চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে ভূপেন বললেন, স্বীকার করি মশাই, আপনি হচ্ছেন অতুলনীয়। জয়ন্ত হাসি মুখে বলল, কিছু না, সত্যই এটা নিতান্ত হালকা মামলা, নইলে এত সহজে কিনারা হতো না। তবে ব্যান্ডেজ আর টাইপরাইটার নিয়ে ভ্রম না করলে মতিলালকে মোহিতোষ বলে চিনতে পারলেও কেউ তার কিছুই করতে পারত না। সে ধরা পড়ল খালি সামান্য অসাবধানতার জন্যই। চলে এসো মানিক, এখন ভূপেনবাবু যাবেন মোহিতোষের খোঁজে। শেষ হলো আমাদের আজকের গল্প, লেখক হেমেন্দ্র কুমার রায়ের রচনা নিতান্ত হালকা মামলা। আমাদের আজকের গল্পে কথকের ভূমিকায় ছিল সৌহার্দ্য, মানিক ও বারিনের ভূমিকায় ছিলেন সম্রাট, জয়ন্তীর ভূমিকায় অরিত্র, মোহিতোষ সেন ও মতিলাল মজুমদারের ভূমিকায় শ্রমণ, কালীপ্রসন্ন রায়চৌধুরী ও ভূপেনবাবুর ভূমিকায় বরিষ্ঠ শিল্পী অরিজিৎ চক্রবর্তী, দাসীর ভূমিকায় অঙ্কিতা, গল্পের নাট্যরূপ এবং সূত্রধরের ভূমিকায় আমি অচ্যুতা, পোস্টার, সম্প্রচার এবং নাট্য রূপান্তরে সৌম্যদীপ ও আকাশ, গল্পের আবহ সঙ্গীত এবং সামগ্রিক সহায়তায় অনির্বাণ, সমগ্র পরিচালনায় টিম গল্পভার স্টুডিও। তবে আমাদের আজকের গল্পটি একটু অন্যরকম লেগেছে আপনাদের জন্য আশা করছি। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন সকলের কাছে।
আজকের মতো তবে আসি। পরের সপ্তাহেই আমরা আবার আসবো আরো নতুন একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।